এতিম দুই পরীর বিয়ের চাদর লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক ছিল পরীদের এক জাদুময় রাজ্য। তার নাম সোনাঝুরি রাজ্য। এই রাজ্যে সব পরীরাই ছিল অসাধারণ সুন্দর, চোখে তারার ছায়া, পাখায় রঙিন পলক আর হৃদয়ে তুষ্ট একটু অহংকার। এখানে পরীরা খেলাধুলা করত, জাদু করত, হাসাহাসি করত, কিন্তু কাউকে দুঃখ দিলে তারা পিছিয়ে থাকতো না। এই রাজ্যে থাকতো দুই এতিম পরী। একজনের নাম মণিমালা, আরেকজনের নাম তুলিপুরী। তাদের না ছিল মা বাবা, না ছিল নতুন পোশাক, আর না ছিল দামি গহনা। আর সেই কারণেই রাজ্যের মর্ডান নামের দুষ্ট পরীরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করত প্রতিদিন। একদিন রাজ্যের মাঠে পরীরা খেলছিল আর গান গাইছিল। ক্যাটরিনা পরী বলল, এই শোন, এই দুই কাঁচকলা এতিম আজকে নাকি বিয়ের গল্প বলছিল। আরে ওদের তো একটা জুতো জোড়াও নেই, বিয়ে করে কি করে? গাছের পাতার লেহেঙ্গা পরবে নাকি? তারা ভাবছে রাজকুমার এসে বলবে, চলো চাঁদের রাজ্যে। বিয়ের স্বপ্ন দেখার আগে আয়নায় নিজের মুখ দেখেছিস তো? ওদের দেখে আমার জাদুর শক্তিও হেসে ফেলে। দীপিকা পুরী নাক উঁচু করে বলে, এই রাজ্যে বিয়ে মানে জাদুর লেহেঙ্গা, ঝকমকে গহনা আর রাজকীয় বরযাত্রা। এতিমদের জন্য এসব নয়। ওদের তো নিজের ছায়াটাও দুঃখে ভেঙে পড়ে। কেউ ওদের বর হোক কেন চাইবে? মেয়ে তো একদিনেই বড় হয় না। পরী হতে হলে তো গল্পের মতো জীবন লাগে। তাদের জীবনে তো শুধু কান্না। ধীরে তুলিকে জড়িয়ে ধরে মণিমালা বলে, তুলি, আজকেও ওরা হাসলো আমাদের দেখে। তোর চোখটা লুকিয়ে কাঁদছে, আমি জানি। তুই যতই বলিস ভালো আছি, আমি বুঝি কেমন লাগে। তুই ভাবিস না, তুই আমার সব। আমরা একে অপরকে ছাড়া কারো তো কিছু নেই। তুই থাকলে আমি পুরো রাজ্যকে হার মানাতে পারি। তুলি পরী বলল, দিদি আমি জানি, কিন্তু ওদের কথা কানে বাজে, ঘুমেও আসে। সব পরী এত সুন্দর পোশাক পরে, আর আমরা আমরা না পারি হাসতে, না পারি কিছু করতে। কেউ আমাদের জন্য বিয়ের কথা ভাববে কিভাবে? আমাদের স্বপ্নগুলো শুধু বালির ঘর হয়ে গলে যায়। মণিমালা বলে, তুই জানিস তো, লেহেঙ্গা মানেই দামি কাপড় না। আমার যদি একটা জাদুর সুতো থাকতো, তোর জন্য একদম সোনার লেহেঙ্গা বানিয়ে দিতাম। ওদের সবাইকে চমকে দিতাম। তুই বলবি, তুই শুধু রাজকন্যা না, তুই পরীদেরও রাজা। তুলি পরী মৃদু হেসে বলে, তুই জানিস আমার ইচ্ছে কি? কেউ যদি এসে বলে তুই আমার জন্য যথেষ্ট, তাহলেই আমি খুশি। আমি চাঁদে যেতে চাই না, কেবল একটু সম্মান চাই। তুই যদি বলিস তুই আমার জন্য গর্বিত, তাহলে আমি সব কিছু ভুলে যেতে পারি দিদি। চাঁদের আলোয় তারা দুই বোন বসে রইল এক পাহাড় চূড়োয়। পেছনে পড়ে থাকলো অপমান, চোখের জল, কিন্তু সামনে ছিল একটা অদৃশ্য আশা। আর দূরে একটা অজানা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল, এই দুই পরী জানেই না, ভাগ্যের পাতায় লেখা আছে জাদুর লেহেঙ্গা শুধুই তাদের জন্য। পাহাড়ের চূড়োয় রাত নেমেছে। তারার আলোয় দুই পরী, মণিমালা আর তুলিপুরী, নিভৃতে বসে। হঠাৎই তারা আকাশে দেখতে পায় এক চমকপ্রদ ঘটনা। মেঘের ফাঁক কোলে নেমে আসে এক আলোক রেখা, যা দিয়ে পড়ে পাহাড়ের আরেক প্রান্তে, ঘন গাছে ঘেরা এক নির্জন স্থানে। তুলি হতভম্ব হয়ে বলে, মণিমালা, তুই দেখলি আলোটা? আকাশের তারা যেন মাটিতে নামলো। সেই পাহাড়ের দিকে ঠিক এক জায়গায় গিয়ে থেমে গেল আলোটা। কোনো জাদুপরি হবে না তো? না হয় পরীদের দিদিমা?
চল একটু গিয়ে দেখে আসি। এই রাজ্যে তো অলৌকিক কিছু ঘটলে তার মানে কিছু একটা হবে। তারা দুজন ধীরে ধীরে আলোর দিকে হাঁটে। গভীর বন পেরিয়ে পৌঁছায় এক তপবনের পাশে। সেখানে এক বৃদ্ধা বুড়ি ঋষিমা সীমাই ধূপ জেলে চোখ বন্ধ করে জপ করছে। ঋষিমা সীমাই ছিলেন রাজ্য থেকে দূরে থাকা এক প্রাচীন জ্ঞানী পরী, যিনি দুঃখী পরীদের তপস্যা দিয়ে আশীর্বাদ দিতেন। চোখে জল নিয়ে মণিমালা বলে, ঋষিমা, আমরা এতিম, কেউ আমাদের ভালোবাসে না। সবার পোশাক ছকমকে, আমাদের লেহেঙ্গা পুরনো, সবার গলায় মুক্ত, আমাদের কণ্ঠে কান্না। পরীরা বলে আমরা বিয়ের যোগ্য নই। তারা হাসে, দেখে না আমরা কত টাকা দিই। আমরা শুধু একটা দিন স্বপ্নের মতো কাটাতে চাই। চোখ মুছতে মুছতে তুলিপরি বলে, আমরা মা বাবা ছাড়া বড় হয়েছি, তবু আশায় বুক বাঁধি যে কেউ একদিন বলবে তুমি আমার সব। ঋষিমা, তুমি যদি জানাতে কোথায় কিনতে পাওয়া যায় সম্মান। কখনো ভাবি বিয়ে করলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু লেহেঙ্গা না থাকলে কেউ কাছে আসে না। জাদু ছাড়া এ জগতে ভালোবাসা টেকে না। চোখ খুলে মধুর কণ্ঠে ঋষিমা সীমাই বলে, তোমাদের চোখে যে কান্না দেখছি তা তো চাঁদের থেকেও দামি। তোমাদের মতো পরী আসলে প্রকৃত রানী হয়। যারা হারে না তারাই তো রাজ্য বদলায়। এই রাজ্যে কেউ তোমাদের বুঝবে না, কিন্তু আমি বুঝি। তোমাদের ভাগ্য বদলাতে আমি এক আশীর্বাদ দেব। তোমাদের হৃদয়ের সত্য, সেখানেই লুকিয়ে আছে জাদুর লেহেঙ্গা। ঋষিমা তখন ধূপের ধোঁয়ার ভেতর হাত রেখে কিছু জাদুর শব্দ উচ্চারণ করলেন। আকাশ থেকে নেমে এলো এক ছোট্ট রঙিন রুমাল। ঋষিমা বললেন, যখন ঠিক সময় আসবে এই রুমাল তোমাদের এমন এক লেহেঙ্গায় রূপ দেবে যা দেখে আকাশও থেমে যাবে। তবে মনে রেখো, সত্যিকারের সৌন্দর্য চোখে নয়, কাজে। মণিমালা ও তুলিপুরি একে অপরের দিকে তাকালো। প্রথমবারের মতো তাদের চোখে একটু ভরসা দেখা গেল। ঋষিমা সীমাই বললেন, তোমাদের কান্না আমাকে স্পর্শ করেছে। তোমাদের চোখে আমি দেখেছি সেই সোনালী বিশ্বাস। তোমাদের জন্য আমি দেব জাদুর লেহেঙ্গা, যে লেহেঙ্গা শুধু রূপ নয়, ভালোবাসা আনবে জীবনে। আর তোমাদের জন্য একটা শর্ত, আমার 2 ছেলে আছে, তারা পরী নয়, মানুষ। তোমাদের যদি মন চায় তাদের সাথে তোমাদের ভবিষ্যৎ। মণিমালা আর তুলিপরি একে অপরের দিকে তাকায়। মণিমালা বলতে থাকে, আপনার ছেলেরা মানুষ, আমরা তো পড়ি, কিন্তু আমরাও তো মা বাবাহীন। এই জগতে কারো না কারো আশ্রয় তো চাই। আপনি যদি আমাদের ভালোবাসেন, আমরাও সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারি। এই ভেবে তারা 2 বোন রাজি হয়ে গেল। তারপর মণিমালা ও তুলিপুরি ঋষিমার 2 ছেলের সাথে পৃথিবীতে পাড়ি জমালো। জাদুর 3 সোনা রূপার ফ্রক। অনেক দিন আগের কথা, এক গ্রামে ছিল 2 ভাই বোন। একজনের নাম রাহিম, আরেকজনের নাম রুমা। তাদের ছোট্ট একটি ঘর, সামনে টিনের চাল, আর পাশে এক পুরনো আম গাছ। মা মারা যাওয়ার পরে ওদের বাবা আবার বিয়ে করেন। নতুন মা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ছিল ভীষণ নিষ্ঠুর। তিনি শুধু নিজের মেয়েকে ভালোবাসতেন, আর রাহিম রুমাকে খেতে দিতেন শুকনো বাসি ভাত আর পানি। ওদের 2 ভাই বোনের ভীষণ কষ্ট হতো, কিন্তু তারপরও ওরা মুখ বুঝে সব সহ্য করে নিত, কারণ ওদের আর কোনো আত্মীয় স্বজনও ছিল না। ওরা বাইরে গেলেও বা কারো কাছে আশ্রয় পেত না। এইভাবেই রাহিম ও রুমার দিন কাটছিল। বন্ধুরা, তোমরা যদি গল্পটি নতুন দেখে থাকো, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, তোমাদের নামগুলো কমেন্টে লিখে ফেলো। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওদের সেদিন সারাদিন কোনো খাবার দেয়া হয়নি। ওদের প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল।
ভাই, আমার আজকে ক্ষুধা সহ্য হচ্ছে না, অনেক ক্ষুধা পেয়েছে। আমি যদি রাত পর্যন্ত বাসি ভাতের জন্য অপেক্ষা করি, ক্ষুধার জ্বালায় আমি মারাই যাব। আমার আর ভালো লাগছে না। কাঁদিস না বোন, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। চল আমরা সামনের বাগানটাতে যাই, ওখানে তো জঙ্গলে নানা রকম জংলি ফল পাওয়া যায়। আমরা না হয় জংলি ফল খেয়ে কাটিয়ে দেব। জংলি ফল তো বিষাক্ত হয়, যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায়। না বোন, কোনো ক্ষতি হবে না। আমার উপর তুই ভরসা রাখ, আগে আমি খাবো, যদি কোনো ভালো মন্দ হয় আমার সাথে হবে, আর যদি ভালো ফল হয় তাহলে তুই খাবি। আমাদেরকে এভাবেই বাঁচতে হবে বোন। তারপর ওরা দুই ভাই বোন গেল একটা বাগানে, যে বাগানটা ছিল জঙ্গলের অনেক গভীরে। সেখানে এত কাঁটা ছিল যে কেউ ঢোকার সাহস করতো না, কিন্তু ওরা বুদ্ধি করে কোন রকমে কাঠের মাধ্যমে পার হয়ে গেল সেই কাঁটার বাগান। তারপর ওরা সামনে এগিয়ে গেল, আর যা দেখলো সেটার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। দেখলো সেই কাঁটা ঘেরা জঙ্গলের পরে আছে একটা বিশাল ফুলের বাগান। ফুলগুলো ছিল অন্যান্য ফুলের চেয়ে একদম আলাদা, কোনোটা চকচকে সোনালি, তো কোনোটা চকচকে রূপালি, আবার কোনোটা বেগুনি রঙের। ওরা ফুলগুলোর কাছে এগিয়ে যেতে ফুলের মাঝখান থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। এটা দেখে ওরা দুই ভাই বোন ভয় পেয়ে গেল। আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমি তো শুধু আমার ভাই বোন, আমরা অনেক কষ্টে থাকি, তাই আমার বোনের জন্য ফল খাওয়াবো বলে এখানে এসেছিলাম। কত কষ্ট করে কাটা পাড়ি দিয়ে এসেছি, তোমার যদি খাবার হয় আমাকে খেয়ে নাও, আমার বোনকে যেতে দাও। আরে পাগল ছেলে, আমরা তোমাদের খাবো কেন? এখানে আরো অনেক পরী আছি আমরা। পরীরা কখনো মানুষদের ক্ষতি করে না, পরীরা তো মানুষের বন্ধু। কেমন বন্ধু? এই যে আমরা ছোট থেকে এত কষ্ট করছি, আমাদের জীবনে যে একটুও সুখ শান্তি নেই, সৎ মায়ের অত্যাচারে সহ্য করছি। কই, আমাদের তো তোমরা দেখতে এলে না। আমরা তো জানতাম না, আসলে আমরা পরী হলেও সহজে মানুষের মাঝে ঢুকতে পারি না। তবে তোমাদের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, তার মানে এখন তোমাদের জীবনের সব দুঃখ আমরা দূর করে দেব। তোমরা মন থেকেও অনেক ভালো, তোমাদের চোখের দিকে তাকিয়েই আমি তা বুঝতে পেরেছি। তাই তোমাদেরকে আমি 3টি জাদুর ফ্রক উপহার দেব, একটি সোনার, একটি রূপার, আর একটি হীরের মতো চকচকে। এই 3টি ফ্রকের মধ্যে লুকিয়ে আছে 3টি জাদুকরী ক্ষমতা। রুমা অবাক হয়ে ফ্রকগুলো ধরতে লাগলো। পরে তখন বলল, সোনার ফ্রক পরলে তোমার মন যা চাইবে তাই পাবে, রূপার ফ্রক পরলে যে কোনো অন্যায়ের বিচার করতে পারবে, আর হীরের ফ্রক পরলে সত্য ও মিথ্যার পার্থক্য ধরা পড়ে যাবে চোখে। রুমা গোপনে ফ্রকগুলো বাড়িতে নিয়ে লুকিয়ে রাখলো, যেন সৎমা একটুও দেখতে না পারে। সৎমা একদিন রাহিমকে বেদম মারছিল, তখন রুমার ভীষণ খারাপ লাগলো, আর সৎমার প্রতিও অনেক রাগ হলো। রুমা তখন বলল, আজ যাই হয়ে যাক না কেন, আমি এই অন্যায়ের বিচার করবই করবো। রূপার ফ্রক আমি পরবো আজকে। তারপর রূপার ফ্রকটা রুমা পরে নিল। আজ আমি ওই অত্যাচারী সৎ মায়ের অন্যায়ের বিচার করব। হঠাৎই আকাশ গর্জে উঠল, সৎ মা জমিতে পড়ে গেলেন, আর গ্রামের মানুষজন তখন এই বিষয় জানতে পেরে সেখানে জড়ো হলেন। তারপর তারা সবাই ভাবতে লাগলেন হঠাৎ করে তার কি হলো। আমি এমন জমিতে পড়ে আছি কেন, উঠতে পারছি না কেন? এই দুই ভাই বোন নিশ্চয়ই আমার উপর কিছু করেছে, আপনারা আমাকে বাঁচান। তখন গ্রামের মোড়ল মশাই এগিয়ে এলেন। এই তোরা দুই ভাই বোন কি করেছিস তোদের সৎ মায়ের ওপর? মানছি সে তোদের সৎ মা, কিন্তু তোদেরকে লালন পালন তো সেই করে, আর তোদের দেখাশোনাও সে করে। তোরা এমন বেয়াদব কেন? হ্যাঁ, তোদেরকে মারবো নাকি দুখা? খবরদার, আমাদেরকে মারার কথা একদম মুখে আনবেন না। আপনারা কখনো আমাদের খোঁজ খবর নেননি, আমাদের বাবাও আমাদের খোঁজ খবর নেয়নি। এই সৎমা আমাদের দুই ভাই বোনকে কত মারধর করে, কত অত্যাচার করে, তাই তো আমি রূপার ফ্রক পরে নিয়েছি। আর এই রূপার ফ্রক অত্যাচারের বিচার করেছি, সে এখন ওভাবেই পরে থাকবে। তোরা যে সত্যি বলছিস তার গ্যারান্টি কি?
তোরা তো তোদের সৎ মায়ের সঙ্গেই থাকিস, এতদিন কোনো বিচার দিসনি কেন? নিশ্চয়ই এখন অন্যায় করেছিস আর নিজেদেরকে দোষ থেকে মুক্ত করতে এই ভালো মানুষটার নামে বিচার দিচ্ছিস, তাই না? আচ্ছা, আমরা তাহলে মিথ্যা কথা বলছি। ঠিক আছে, সব এখন প্রমাণ হয়ে যাবে। তারপর ঘর থেকে গিয়ে রুমা হীরের ফ্রকটা নিয়ে আসে। সেই ফ্রকটা এনে জমিদারের চোখের সামনে ধরে, আর সঙ্গে সঙ্গে হীরের ফ্রক থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে আসে। আর সেই আলোক রশ্মি সবার চোখে ছড়িয়ে পড়ে। সবার চোখে যখন হীরের ফ্রক থেকে আসা আলোক রশ্মি লাগে, তখন সবার চোখে সত্যটা পরিষ্কার হয়ে যায়। সবাই সব ঘটনাগুলো নিজের চোখে দেখতে থাকে, কিভাবে এতদিন সৎমা ওদের দুই ভাই বোনকে না খাইয়ে রেখেছে, আর সারাদিন অকথ্য নির্যাতন আর এত এত পরিশ্রম করিয়েছে। না স্কুলে যেতে দিয়েছে, না ঠিক মতো পোশাক পরতে দিয়েছে। ওদের কষ্ট দেখে গ্রামবাসীদের চোখে জল চলে এলো। তোরা সত্যি বলছিলি, তার মানে এই মহিলা আসলেই এইভাবে শাস্তি পাওয়ার যোগ্য? ও এভাবেই পড়ে থাক, এইভাবে পড়ে থাকলে ওর মতো মহিলার শিক্ষা হবে। আর তোদের বাবাও এতটা কিভাবে তোদের ব্যাপারে ভুলে যেতে পারে? সে তার স্ত্রীর কথায় বিশ্বাস করে তোদের একটু খোঁজ খবর নেয়নি। তোদের বাবা কাজ থেকে ফিরলে আমরা তারও বিচার করব। এদিকে সৎমা মাটিতে পড়ে থেকে তার কোমর ব্যথা হয়ে গিয়েছিল। আমাকে এবারের মতো তোরা ক্ষমা কর। আমি কথা দিচ্ছি, আমি আর তোদের ওপর অত্যাচার করব না। আমাকে এবারের মতো ক্ষমা কর মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দে বাবা। ঠিক আছে, আপনাকে এবারের মতো ক্ষমা করছি। জাদুর রূপার ফ্রক ওনাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। তারপর সৎমা একদম ভালো হয়ে গেল। এই ভয়ে যে আবারও কোনো উল্টাপাল্টা কাজ করলে জাদুর ফ্রক তো আছেই তাদের শাস্তি দেওয়ার জন্য। আর এরপর ওদের বাবা ওদের ব্যাপারে আরো বেশি সজাগ দৃষ্টি রাখলো। ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।